আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যারা দেখছি তারা একটু জানাই আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির বেসিক বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা আচ্ছা, তার মানে সাউন্ড শোনা যাচ্ছে, আমি শুনতেছি, আপনারা শুনেন কিনা। আর এই মুহূর্তে আমরা যারা যুক্ত হচ্ছি, আমাদের প্রথম কয়েকটা কাজ আছে। এর মধ্যে প্রথম কাজটাই হয় আপনাদের ক্লাসটি শেয়ার দেওয়া, দ্বিতীয় কাজটি আপনাদের ক্লাসটি লাইক দেওয়া, তৃতীয় কাজটি হচ্ছে আপনাদের ক্লাসে একটু কমেন্ট করা। আমাদের কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেন আমরা লাইক দিব, কমেন্ট দিব? দেখেন, একটা ক্লাসের প্রাণ, অর্থাৎ আপনার একটা ক্লাসে যদি সত্যি কথা অনেক বেশি পার্টিসিপেন্ট থাকে, তখন কিন্তু ক্লাসের প্রতি সবার একটা আগ্রহ থাকে। আমার নিজেরও একটা আগ্রহ থাকে যে আসলে ক্লাসটা কেমন নিচ্ছে, এটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক আছে। আর আমি তো আপনাদের এই পাবলিক গ্রুপে যে ক্লাসগুলো নেই সাধারণত, এগুলো সাধারণত আপনাদের ফি নেই না যেহেতু, তাই না? তো সুতরাং আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। ঠিক আছে। আর আজকের ক্লাসটি আমি রাখবো না, রেকর্ড রাখবো না ভাবছি। এই রেকর্ড রাখবো না, এর একটা বড় কারণ হলো আপনারা রেকর্ড থাকলে লাইভে থাকেন না, এটা একটা সমস্যা। নোট করেন না, পরবর্তী ভাবেন যে পরে দেখব। এই সমস্যার কারণে আজকে রেকর্ডও রাখবো না। ঠিক আছে। সো আপনারা একটু কমেন্ট করেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয় বলি না, মূলত এটা আন্তর্জাতিক বিষয় বলি, তবে বাংলাদেশ বিষয় বলে চলে আসবে মাঝখানে উদাহরণ হিসেবে। ওকে, এটা একেবারে বেসিক ক্লাস। আপনারা জানেন যে যেহেতু পৃথিবীর প্রাচীন ইতিহাস বা বৈশ্বিক ইতিহাস থেকে প্রশ্ন আসে, কিন্তু বৈশ্বিক ইতিহাস আপনার যেভাবে করে বই আলোচনা করা, টুকরো টুকরো খণ্ড খণ্ড এখানে সেখানে, সেখান থেকে আসলে আপনারা খুব ভালো মনে রাখতে পারেন না। তাই আমি এই লেকচারটি একটু ভিন্নভাবে সাজিয়েছি। পৃথিবীর বৃহত্তম কয়েকটি সাম্রাজ্য, পৃথিবীর কয়েকটি রাজবংশ, এগুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের কয়েকটি রাজবংশ সেগুলো দেখব। বৈশ্বিক প্রেক্ষাপটে বলতে বোঝাচ্ছে যে বৈশ্বিক ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলের যে সাম্রাজ্য এবং রাজবংশ আছে কয়েকটি, সেগুলো সম্পর্কেও আজকে আলোচনা করব। ক্লাসটি খুব দীর্ঘায়িত করব না, আমরা 12টার মধ্যে শেষ করব। আপনাদের যাদের সমস্যা থাকবে আপনারা খুব বেশি সময় নিব না, 12টার মধ্যে একটু ওয়েট করতেই পারেন। ঠিক আছে। তো আজকে আমরা এখন এখান থেকে প্রশ্ন আসে কিনা, আমাদের সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন আসে কিনা। ঠিক আছে। প্রশ্ন এখান থেকে আসে, কীভাবে আসে আমি একটু দেখাবো আপনাদের। আবার দেখেন যে সাম্রাজ্যবাদ নিয়ে প্রশ্ন কিন্তু আসছিল, যেমন দেখেন 38তম বিসিএস এর প্রশ্ন আসছিল যে আপনার পুঁজিবাদী সাম্রাজ্যবাদী পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, তাই না? এটি কে বলেছেন? এটি বলেছেন হচ্ছে আপনার ভ্লাদিমির ইলিচ লেনিন। ঠিক আছে। তার মানে সাম্রাজ্যবাদ বা এখান থেকে পৃথিবীর গুরুত্বপূর্ণ সাম্রাজ্য, যেমন পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য থেকে প্রশ্ন আসছিল। এটির নাম হচ্ছে কি বাইজেন্টাইন সাম্রাজ্য। ঠিক আছে। সো এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা আজকে সূক্ষ্ম একটি বিষয় জানবো, সাম্রাজ্য, রাজবংশ, তারপরে হচ্ছে আপনার এই বিষয়গুলো যে আপনার সূক্ষ্ম পার্থক্য আছে সেগুলো সম্পর্কে আমরা একটু বুঝবো। ঠিক আছে। আবার ইউনিয়ন গঠিত হয় যেভাবে, সেগুলো একটু বুঝবো। কনফেডারেশন কিভাবে হয় সেগুলো একটু বুঝবো। তার মানে আমাদের এটি যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন তাদেরও অনেক সময় কাজে লাগতে পারে। ঠিক আছে। বেসিক বিষয় সবার জানা দরকার, এটা সবচেয়ে বড় কথা। কারণ আন্তর্জাতিক বিষয়গুলি আমরা যখন বিভিন্ন টার্মগুলো পড়ি, তখন হচ্ছে আমরা আসলে ওই টার্মগুলো আমাদের কাছে একেবারে অচেনা মনে হয়। এই জন্য হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার করাটা অনেক বেশি জরুরি। তাহলে আজকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আলোচনা করব। তাহলে এই মুহূর্তে আমরা যারা যুক্ত হচ্ছি, তারা একটু কমেন্টে জানাই আমরা কে কোথা থেকে যুক্ত আছি। আচ্ছা, আমার কথাগুলো রিপিট আসতেছে। আমরা যারা যুক্ত আছি একটু কমেন্ট করব, লাইক দিব, শেয়ার দিব। আবারও বলি, কিপটামও করবো না। ওকে। ও আচ্ছা, ভালোই পার্টিসিপেন্ট আছেন এই মুহূর্তে। আমরা তাহলে ক্লাসে যাই। আচ্ছা, আমরা আরও একটু কমেন্ট চাই আপনারা যারা যুক্ত হচ্ছেন। আমি একটু আপনাদের প্রশ্ন করি, আপনারা অ্যান্সার দিবেন, তাহলে আরও বেশি ভালো হয়। তাহলে আমাদের কমেন্ট বেড়ে যাবে। বলেন তো, বাংলাদেশকে কেন্দ্র করে কয়টি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশকে কেন্দ্র করে একটি সাম্রাজ্যের নাম বলতে পারেন কিনা আপনারা, একটু উদাহরণ দিবেন। বাংলাদেশকে কেন্দ্র করে একটি সাম্রাজ্যের নাম কে বলতে পারবেন? আচ্ছা, বাংলাদেশকে কেন্দ্র করে কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কিনা সেটা একটু আমরা কমেন্টে জানাই।
নেট প্রবলেম হচ্ছে কই? আমি তো মনে হচ্ছে না, নেট তো ভালোই দেখতেছি। না, নেট ঠিক আছে, আপনাদের ব্যক্তিগত সমস্যা হতে পারে। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে ঢুকে যাই। আমি মাঝখানে প্রশ্ন করবো আপনাদের, ওকে? মাঝখানে প্রশ্ন করব। দেখেন, আমি প্রথমে বলছিলাম যে পৃথিবীর সাম্রাজ্য পরিচিতি, রাজবংশ এবং সাম্রাজ্যের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? আর পৃথিবীর বৃহত্তম কয়েকটি সাম্রাজ্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, অথবা পৃথিবীর প্রাচীনতম কয়েকটি সাম্রাজ্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু লিখি সাম্রাজ্য কিটা কি, তাই না? সাম্রাজ্য জিনিসটা কি? আচ্ছা, সাম্রাজ্য সাম্রাজ্যের হচ্ছে আপনার যার ইয়ার কি ইংরেজিটা হচ্ছে আপনার এম্পায়ার, EMPIRE, এম্পায়ার। আমরা জানি যে আমরা যখন ব্রিটিশ বলি, যখন আমরা কিন্তু ব্রিটিশ এম্পায়ার বলি, তাই না? ব্রিটিশ এম্পায়ার বা ফরাসি এম্পায়ার অথবা পর্তুগিজ এম্পায়ার বলি। তাহলে সাম্রাজ্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এম্পায়ার। আর আমি যদি রাজবংশ বলি, দেখেন রাজবংশের ইংরেজি প্রতিশব্দ হলো ডাইনেস্টি, DINASTY, ডাইনেস্টি। এর ইংরেজি প্রতিশব্দ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে রাজবংশ। তার মানে বুঝতেই পারছেন, আমি শব্দেই বুঝতেছি যে এটার মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? এখন রাজবংশ আর সাম্রাজ্য প্রায় কাছাকাছি বিষয়, কিন্তু দেখেন পৃথিবীর যারা সাম্রাজ্য স্থাপন করে তাদের কিন্তু প্রত্যেকে একটা রাজবংশ আছে। যেমন যদি আমি বলি ব্রিটিশ রাজ পরিবার, যখন আমি বলি তাহলে ব্রিটিশ রাজ পরিবার কিন্তু আপনার কিসের মালিক ছিল? নিঃসন্দেহে ব্রিটিশ রাজ পরিবার ব্রিটিশ সাম্রাজ্যের মালিক ছিল। দেখেন, তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা রাজ পরিবারের প্রত্যেকটা সাম্রাজ্যের একটি করে রাজবংশ প্রতিষ্ঠা করে, কিন্তু পৃথিবীর সকল রাজবংশ কিন্তু সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায় না। তাহলে দেখেন পার্থক্য আমি প্রথমে বুঝে গেলাম। তার মানে পৃথিবীর সকল সাম্রাজ্য একটি করে রাজবংশ প্রতিষ্ঠা করে, কিন্তু পৃথিবীর সকল রাজবংশ কিন্তু সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায় না। তার মানে এখানে বোঝা গেল যে সাম্রাজ্যের মধ্যে এবং রাজবংশের মধ্যে পার্থক্য আছে। তাহলে প্রথম পার্থক্যটা আপনারা লিখলেন। আচ্ছা, আমি সোজা কথা যদি বলি, আমি এভাবে বলতে পারি যে সাম্রাজ্য হলো আয়তনে বড়। এখন সবসময় যে বড় হবে এমনটা কিন্তু না। দেখেন, আয়তনে বড়। আর আমি যখন রাজবংশ বলবো তখন সাধারণত আয়তনে ছোট হতে পারে। বুঝছেন কিনা? দেখেন, আমি যদি উদাহরণ দিই আপনাকে, যদি আমি সাম্রাজ্যের একটি উদাহরণ দিই, তাহলে আমি যদি বলতে পারি ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, ডাচ সাম্রাজ্য, তাই না? আচ্ছা, এটাকে আমরা উপনিবেশও বলা যেতে পারে, অর্থাৎ সাম্রাজ্যবাদ অথবা উপনিবেশবাদ প্রায় পাশাপাশি শব্দ, ঠিক আছে? ফরাসি, ব্রিটিশ, ডাচ। ইভেন যদি আমাদের অঞ্চলে বলি তাহলে আমরা বলতে পারি মুঘল সাম্রাজ্য। দেখেন, মুঘল সাম্রাজ্য কিন্তু আবার মুঘল রাজবংশও বটে, দেখছেন? গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে? মৌর্য সাম্রাজ্য, আবার মৌর্য কিন্তু রাজবংশও বটে, দেখছেন? কিন্তু আমি যখন রাজবংশে আসবো তখন কিন্তু আপনারা দেখেন, যদি আমি মুঘল রাজবংশ বলি, দেখেন মুঘল রাজবংশ হচ্ছে প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে এই ভারতীয় উপমহাদেশ ব্যাপী একটি বৃহত্তম সাম্রাজ্য। এখন দেখেন, মুঘল সাম্রাজ্যের আন্ডারে কিন্তু আপনার একাধিক রাজবংশ ছিল। সেটা কিভাবে দেখেন, ধরেন মুঘল সাম্রাজ্য যখন হচ্ছে আপনার জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের সময় কিন্তু বাংলা কিন্তু আপনার সরাসরি মুঘলদের অধীনে ছিল, এটা ঠিক, কিন্তু বাংলা কিন্তু আপনার মুঘলরা সরাসরি শাসন করে নাই। শাসন করছে কিভাবে? তারা হচ্ছে কিন্তু আপনার এখানে একজন খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করছে, যাকে আমরা বলতে পারি হচ্ছে আপনার, যেমন জাহাঙ্গীরের আমলে হচ্ছে আপনার বাংলার সুবাদার ছিল কিন্তু আপনার কে বলেন তো? ইসলাম খাঁ। এখন ইসলাম খাঁ কিন্তু আপনার এই মুঘল সাম্রাজ্যের অধীনস্থ একটি রাজবংশ প্রতিষ্ঠা করে বাংলায়, বাট সে কিন্তু সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায়নি, কারণ সে কিন্তু কারো না কারো অধীনে ছিল। তার মানে দেখেন যে সাম্রাজ্য বিষয়টি তখন আয়তনে বৃহত্তম থাকবে। যেমন আমরা বলতে পারি ব্রিটিশ, ফরাসি, ডাচ, মুঘল, গুপ্ত, মৌর্য, এগুলো হচ্ছে আপনার। আরও যদি বলি আপনার হচ্ছে যেমন সুলতান সুলেমান, যেটা ওটাকে আমরা বলতে পারি কি অটোম্যান সাম্রাজ্য। এগুলো হচ্ছে আপনার সাম্রাজ্য। আর রাজবংশ হচ্ছে আপনার সাধারণত কি আয়তনে ক্ষুদ্রতম, অর্থাৎ সকল রাজবংশ কিন্তু আপনার সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায় না, ঠিক আছে? এখন সাম্রাজ্য কিভাবে গঠিত হয়? সাম্রাজ্য গঠিত হয় সাধারণত
কয়েকটি রাষ্ট্র নিয়ে, সাধারণত কয়েকটি রাষ্ট্র অথবা রাজ্য, তাই না? কয়েকটি রাজ্য নিয়ে হচ্ছে আপনার সাম্রাজ্য গঠিত হয়। আমরা যদি বলি যেমন অটোম্যান সাম্রাজ্যের অধীনে কিন্তু আপনার পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র ছিল। আমরা জানি যে অটোম্যান সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় 52 লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক আছে? তার মানে এটা একটা বৃহত্তম সাম্রাজ্য ছিল। কোন সাম্রাজ্য? অটোম্যান সাম্রাজ্য। তার মানে দেখেন, অটোম্যান কিন্তু আপনার রাজবংশ প্রতিষ্ঠা করে। তার মানে সকল রাজবংশ সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায় না, কিন্তু সকল সাম্রাজ্যের একটি করে রাজবংশ থাকে যারা হচ্ছে বংশ পরম্পরায় ওই সাম্রাজ্য শাসন করে থাকে, ঠিক আছে? এটা একটা বিষয়। আর হলো সাম্রাজ্যের আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কি সাম্রাজ্য কিভাবে আসলে স্থাপন করে। আচ্ছা, সাম্রাজ্য স্থাপনের কয়েকটি প্রক্রিয়া আছে, সেগুলো কি কি দেখেন। সাম্রাজ্য আসলে কিভাবে গঠিত হয় বা কোন কোন প্রক্রিয়ায় গঠিত হয়। সাম্রাজ্য গঠনের প্রক্রিয়ার মধ্যে একটা হলো, প্রথম ইয়াটা হলো আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যুদ্ধ জয়। দেখেন, যুদ্ধ জয় যদি আমি বলি, ব্রিটিশ জাতি, দেখেন ব্রিটিশ জাতি কিন্তু আপনার অনেক দেশ যুদ্ধের মাধ্যমে জয় করে হচ্ছে আপনার তাদের সাম্রাজ্য বিস্তার করছে, এবং এত বড় সাম্রাজ্য বিস্তার করছে যে পৃথিবীতে এ যাবৎকালে সবথেকে বৃহত্তম সাম্রাজ্য কিন্তু আপনার ব্রিটিশদের। আচ্ছা, শুধুমাত্র ব্রিটিশরা যুদ্ধ করে জয় করছে ব্যাপারটা কিন্তু এমন না। ব্রিটিশদের আরেকটা বিষয় ছিল হচ্ছে আপনার কূটকৌশলটা কেমন দেখেন। কূটকৌশল বলতে কি হবে, যদি একটা দেশের সাথে আরেকটা দেশে লাগিয়ে দেওয়া, তাই না? অথবা হচ্ছে আপনার বিভিন্ন কূটনৈতিক প্রক্রিয়ায় ওই ভূখণ্ডটা দখল করা, এটাকে বলা হয় কি বলতো, কূটকৌশল। অর্থাৎ শুধুমাত্র যুদ্ধে জয় করবে ব্যাপারটা এমনও না। এখন যদি বলি ভারতে, তাহলে ব্রিটিশরা কিভাবে সাম্রাজ্য স্থাপন করে ভারতে, তাহলে দেখেন যে আমাদের এই ভারতীয় অঞ্চলে কিন্তু আপনার ব্রিটিশরা আসছিল কি করতে বলেন তো, ব্যবসা করতে। আপনারা দেখেন যে প্রথমে কিন্তু তারা ডাইরেক্ট এখানে করতে আসে নাই, তারা কিন্তু সম্রাট তৃতীয় কি যেন শাহ আলমের কাছ থেকে হচ্ছে আপনার প্রথমে কি করে, তারা হচ্ছে ব্যবসার নাম নিয়ে হচ্ছে এখানে প্রথম কুঠি স্থাপন করে, বাণিজ্য কুঠি স্থাপন করে এখানে ব্যবসার মাধ্যমে প্রথমে আসে। ব্যবসার পরে আস্তে আস্তে করে তাদের ধর্ম বিস্তার করে, এবং বিস্তার করে এক পর্যায়ে কূট কৌশলে হচ্ছে আপনার এই ভারতীয় অঞ্চলে শাসনভার গ্রহণ করে। কারা বলেন তো? ব্রিটিশ সাম্রাজ্য। তার মানে দেখেন যে অনেক সময় তারা ব্যবসার নাম নিয়েও আসছে। আরেকটা হচ্ছে আপনার ধর্ম একটা সবচেয়ে দুর্বল বিষয়। এই আপনার ধর্মকে হচ্ছে আবার আফিমের সাথে তুলনা করছে, কে জানো? ধর্মকে আফিম বলছিল জন্য কে? যাই হোক, এটা একটা এমন এক আফিম, আমি অন্যভাবে বলতেছি না আপনারা, বাট আমি ধর্মের বিষয়টা বলতেছি। ধর্ম কখনোই খারাপ না, বাট ধর্মের যে রাজনৈতিক ব্যবহারটা সেটা সবসময় খারাপ। আপনারা জানেন যে বর্তমান ভারতে যদি আমরা দেখতে পাই, নরেন্দ্র মোদী সরকারের শাসনে আমরা দেখবেন যে ধর্মকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, যেটা আমরা হিন্দু মৌলবাদ বলতে পারি, তাই না? সো ধর্ম অনেক সময় একটা দেশের রাজনৈতিক হাতিয়ার হিসেবে যখন ব্যবহার করা হয় তখন খুব বেশি খারাপ বিষয়। যদি আমরা দক্ষিণ আফ্রিকার দিকে তাকালে দেখবেন যে আপনার এই যে এবছর মারা গেছে নোবেল বিজয়ী দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত ধর্মযাজক, যার নাম হচ্ছে আপনার ডেসমন্ড টুটু। নাম কি বলতো? ডেসমন্ড টুটুর একটি বিখ্যাত উক্তি আছে, সেটি হচ্ছে কি বলতো, আপনারা সবাই জানেন, এটি বেশ বর্তমানে ভাইরাল একটি বিষয়। ডেসমন্ড টুটুর একটি বিখ্যাত উক্তি এই ধর্ম সম্পর্কে দেখেন, সেটি হচ্ছে ইউরোপীয়রা যখন আমাদের দেশে এলো, বুঝতে পারছেন কিনা, তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের হাতে ছিল কি বলতো, জমি। তারা চোখ বন্ধ করে আমাদের বাইবেল গ্রহণ করতে বলল, আমরা চোখ বন্ধ করলাম, চোখ খুলে দেখি বাইবেল আসছে আমাদের হাতে আর জমি চলে গেছে তাদের হাতে। মানে বুঝতে পারছেন কি, অর্থাৎ ভূখণ্ড তারা হারিয়ে ফেলছে। ঠিক এইভাবে করে কিন্তু আপনার ইউরোপিয়ানরা অনেক দেশে ধর্ম চাপিয়ে দিয়ে একসময় কিন্তু ভূখণ্ড শাসন করে গেছে, ঠিক আছে? এবং সেই যে ইউরোপিয়ানরা আসলো, আফ্রিকান কালো মানুষদের যে ভূমি, সেই ভূমি থেকে কালো মানুষদেরকে বঞ্চিত করলো প্রায় দীর্ঘ 342 বছর। এই 342 বছর কিন্তু আপনার আফ্রিকানদের কোনো অধিকার ছিল না। তার মানে বুঝতেই পারছেন, অনেক সময় একেবারে ধর্মের মাধ্যমে হচ্ছে খুব সহজে এটা কি করা যায়। দেখেন, কলম্বাস যখন আমেরিকা ভূখণ্ডে পৌঁছায়, তখন আমেরিকানরা, অর্থাৎ যারা হচ্ছে নেটিভ আমেরিকান, এই আমেরিকানরা কিন্তু তাদেরকে, মানে আজকের যে সাদা চামড়া আমেরিকান এরা না, কিন্তু আপনারা যাদেরকে রেড ইন্ডিয়ান বলেন অথবা ইনুইট বলেন, এই আমেরিকানরা যখন দেখলো যে অন্য গ্রহ থেকে উন্নত কিছু মানুষ ভালো পোশাক আশাক পরা, তারপরে হচ্ছে আপনার ভালো দেখতে সুন্দর,
দেখতে ফর্সা, তাদের মতো গায়ের রং কালো না, এরকম যে একটা ভিন্ন ধরনের প্রাণী বা মানুষ আমেরিকা ভূখণ্ডে পৌঁছালো, তখন তাদেরকে কি করলো, তাদেরকে হচ্ছে আপনার ওয়েলকাম জানালো, ভাবলো যে তারা ভিন্ন গ্রহ থেকে কোনো ঈশ্বর আসছে। কিন্তু দেশে পৌঁছানোর পরে যখন তারা হচ্ছে ভূখণ্ডে আসলো, এসে হচ্ছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা শুরু করলো। তারা কিন্তু একসময় প্রাকৃতিক বিভিন্ন ধর্ম পালন করতো, বা তাদেরকে জোর করে হচ্ছে আপনার খ্রিস্ট ধর্মে দীক্ষিত করলো, অনেকে শুলে চড়ালো, অনেক সময় মেরে ফেললো। তার মধ্যে দেখেন তারা হচ্ছে ধর্মের মাধ্যমে হচ্ছে তাদেরকে বশ করার চাইলো, অনেক সময় জোর জবরদস্তি করলো। যেমন যদি আমরা বলি যুদ্ধের মাধ্যমে, যুদ্ধ জয়ের মাধ্যমে সব থেকে বেশি যারা হচ্ছে, যেমন ব্রিটিশদের একটা বিষয় ছিল, ব্রিটিশরা সব যেখানে যেটা প্রয়োগ করছে সেটার উপরে হচ্ছে যেখানে যেটা দরকার সেখানে সেই মেডিসিনটা ইউজ করছে। ভারতের দরকার ব্যবসা, সেখানে ব্যবসা নিয়ে যেতে আসছে। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা গেছে ধর্ম নিয়ে গেছে, বুঝেন নাই? কোথাও গেছে যুদ্ধ করছে, চীনের সাথে হংকং দখল করবে, কি করছে আপনার ব্যবসা করতে দেয় নাই বলে যুদ্ধ করছে। তার মানে ব্রিটিশদের অনেক ধরনের কৌশল ছিল, কূট কৌশল, যা ইচ্ছা সেটা প্রয়োগ করছে। কিন্তু যুদ্ধ জয়ের মাধ্যমে পৃথিবীতে একটা বিশাল সাম্রাজ্য স্থাপন করছে যেই জাতি, সেটি হচ্ছে আপনার মঙ্গল সাম্রাজ্য। মঙ্গল যেটা হচ্ছে আমরা চেঙ্গিস খানকে বলি, মঙ্গল সাম্রাজ্যের স্থপতি বলতে পারি আমরা চেঙ্গিস খানকে। আপনারা দেখবেন যে এই মঙ্গল সাম্রাজ্য কিন্তু আপনার মঙ্গলরা হচ্ছে আপনার জোর জবরদস্তি করে হচ্ছে আপনার কি করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে জয় করে ভূখণ্ড বৃদ্ধি করছে। ঠিক আছে, এটি ছিল হচ্ছে আপনার এই মঙ্গলদের একটি প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, যদি আমরা অটোম্যান এম্পায়ার বলি, অটোম্যান এম্পায়ারও আপনার একটা হচ্ছে আপনার যুদ্ধ জয়ের মাধ্যমে। যদি আপনারা বলেন যে সুলতান সুলেমান, অটোম্যান সাম্রাজ্যের সব থেকে বেশি যিনি ভূখণ্ড বাড়িয়েছে তিনি হচ্ছে আপনার সুলতান সুলেমান। আপনারা জানেন যে এই সুলতান সুলেমান কিন্তু আপনার যুদ্ধ জয়ের মাধ্যমে সব থেকে বেশি মানে হচ্ছে আপনার কি করে এই সাম্রাজ্য স্থাপন করে। ঠিক আছে, বিশেষ করে দেখেন যে সুলতান সুলেমান হচ্ছে আপনার অটোম্যানদের রোমানদের একটা, রোমান তখন একটা পৃথিবীর একটা বিখ্যাত একটি ডাইনেস্টি বলবো না, এম্পায়ার বলবো। ঠিক আছে, বাট তাদেরকে কিন্তু আপনার হটিয়ে দিয়ে সেখানে হচ্ছে আপনার এই অটোম্যান সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায়। ওকে, তার মানে আপনারা বুঝতে পারলেন সাম্রাজ্য কিভাবে অর্জিত হয়, তাই না? এটাও একটা বিষয়। আচ্ছা, আরো একটা বিষয় আছে হচ্ছে আপনার সাম্রাজ্যের আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে সাম্রাজ্য আপনারা বুঝতেই পারছেন যে এটি কিন্তু আপনার শুধুমাত্র একটি ভূখণ্ড থেকে শুরু হয়, ব্যাপারটা এরকম না। এটা আরো কয়েকটি বৈশিষ্ট্যের একটা হলো এই সাম্রাজ্যের রাজধানীটা কিভাবে হয়। বুঝতেই পারছেন, সাম্রাজ্য যারা স্থাপন করে, ঠিক আছে, মনে রাখবেন যে সাম্রাজ্য স্থাপন করা যে জাতি, সেই জাতি যেখানে বসবাস করে মূলত হচ্ছে আপনার সেই জায়গাটি সাধারণত সাম্রাজ্যের রাজধানী বিষয়টি হয়। যদি দেখেন, যদি আপনি বলি মনে করেন লন্ডন, তাই না? দেখেন লন্ডন একসময় ছিল হচ্ছে আপনার পুরো ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী। এখন বুঝতেই পারছেন যেহেতু ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কারা, ইংরেজরা। সো বুঝতেই পারছেন পৃথিবীতে এই প্রান্ত থেকে ওই প্রান্তে সূর্য যেখানে ওঠে সেখানে, আর সূর্য যেখানে ডোবে সেখানে ছিল ব্রিটিশ ভূখণ্ড। সো ইংরেজদের কিন্তু আপনার সারা পৃথিবীতে এত বৃহত্তম একটি অঞ্চল ছিল, অথচ তাদের রাজধানী ছিল কোথায় বলতো, লন্ডন। তার মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনার একটি জাতির প্রাধান্য সবসময় বেশি, সেটি হচ্ছে আপনার ইংরেজ। তার মানে বুঝতেই পারছেন এই সাম্রাজ্য স্থাপনকারী জাতি কয়েকটি বিষয় তাকে গুরুত্ব দেয়। একটা হচ্ছে তার নিজ ভূখণ্ডকে সবসময় রাজধানী করে, যেমন ইংরেজদের রাজধানী ছিল কোথায়, লন্ডন, তাই না? আবার দেখেন যে তাদের ভাষা কি ছিল, দেখেন ইংরেজ আমলে কিন্তু আপনার বেশিরভাগ অঞ্চলে অফিসিয়াল ভাষা ছিল হচ্ছে আপনার কি, ইংরেজি, স্বাভাবিকভাবে। এবং দেখেন যে এখনো হচ্ছে আপনার যারা হচ্ছে ব্রিটিশ এম্পায়ার থেকে স্বাধীন হওয়া দেশ, তাদের ভাষা কিন্তু আপনার ইংরেজি অথবা তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। যদি আমরা বলি এই বাংলাদেশ, ভারত, সাউথ আফ্রিকা দেখবেন আমাদের তো যাও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, বাট ওদের কিন্তু আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি করে দিচ্ছে, তাই না? সো বুঝতেই পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা হচ্ছে তাদের হচ্ছে ভাষা, সংস্কৃতি বা অন্য অন্য বিষয়গুলো হোক, জোর করে হোক বা অন্যভাবে হোক, এটা কিন্তু আপনার চাপিয়ে দেবে, এটাই স্বাভাবিক। এটি হচ্ছে আপনার কি বলতো সাম্রাজ্য। এখন একটু আসি আমরা ভারতে বা পৃথিবীতে কতগুলো সাম্রাজ্য ছিল। দেখেন পৃথিবীতে যদি আমি রাজবংশ বলি তাহলে বলতে হবে যে পৃথিবীতে রাজবংশের সংখ্যা অনেক, অগণিত, যেটা আপনি গুণে শেষ করতে পারবেন না, কারণ রাজবংশ একটা ছোট অঞ্চল থেকে হতে পারে। যদি আমরা বলি দেখেন বাংলা একসময় একাধিক জনপদ ছিল, দেখবেন আপনারা এক একটা অঞ্চল হচ্ছে আমরা যে বর্তমান জেলা বলি বা বিভিন্ন বড় বড় অঞ্চল বলি, দেখবেন যে এই অঞ্চলে এক একজন করে জমিদার, ভূস্বামী অথবা আপনার রাজা, এই ধরনের বিষয় ছিল, তাই না? বাট সাম্রাজ্য কিন্তু আপনার পৃথিবীতে খুব বেশি না। পৃথিবীতে এখন পর্যন্ত, আচ্ছা একটু বলি সাম্রাজ্যের প্রধান কি থাকে। আচ্ছা সাম্রাজ্যের প্রধান সাধারণত সম্রাট থাকে, সম্রাট, তবে তাকে রাজা, রানী, সুলতান এসব নামে অভিহিত করা হয়, তাই না? ঠিক আছে, সাম্রাজ্যের প্রধান হচ্ছে আপনার
কি বলতো সম্রাট, রানী, সুলতান, বাদশাহ এই ধরনের বিষয়গুলো হচ্ছে আপনার থাকে। আর রাজবংশের প্রধানও কিন্তু রাজা থাকে, তবে এইখানে কিন্তু আপনার এদের ক্ষমতা কিন্তু আপনার সাম্রাজ্যের মতো এত বেশি থাকবে না, এটাই স্বাভাবিক। এখন দেখেন যে পৃথিবীতে কি বর্তমানে কোনো সাম্রাজ্য আছে? না, পৃথিবীতে বর্তমানে কোনো সাম্রাজ্য নেই, এবং সাম্রাজ্য যে আছে এটা কেউ দাবিও করে না। তবে কিন্তু আপনার যদি আমরা বলি, এখনও আপনি দেখতে পাবেন যে আপনার ব্রিটিশ কলোনি বা ফরাসি কলোনি অথবা আমেরিকান এখনও কিছু ভূখণ্ড আছে, তাদেরকে তারা সরাসরি শাসন করে, এটাকে তারা কলোনি বলে না। কারণ কলোনি বিষয়টি আসলে এখানে একটি জোর জবরদস্তি, সেখানে আপনার ক্ষমতা প্রয়োগ অথবা আপনার বৈষম্য বিষয়টি চলেই আসে। সো বুঝতেই পারছেন, এখানে আপনার কেউ সাম্রাজ্য যে আছে এই বিষয়টি স্বীকার করতে চায় না। তবে তারপরেও বলা যায় যে আপনার বর্তমানে ব্রিটিশ, ফরাসি, ডাচ অথবা হচ্ছে আপনার পর্তুগিজ এদেরও কিছু কিছু ভূখণ্ড বা বহির্ভূখণ্ড আছে। এটাকে ওরা মানে সাম্রাজ্য না বলে ওরা ওদেরকে বলে কি বলুন তো, বহির্ভূখণ্ড বলে। মানে এটাকে সাম্রাজ্য বলতে তারা রাজি না। কিন্তু দেখবেন খেয়াল করে এখানেও কিছু বৈষম্য থেকে যায়। তবে এখনকার যে বৈষম্য বিষয়টি সেটা কিন্তু খুব বেশি প্রবল না। যদি আমরা দেখেন বর্তমান যদি আপনি বলেন যে জিব্রাল্টার ধরেন একটি ব্রিটিশ ভূখণ্ড, কিন্তু দেখবেন যে আপনার জিব্রাল্টারের নাগরিকরা কিন্তু আপনার ব্রিটেনে খুব অনায়াসে যেতে পারবে, অথবা সেখানে যে তাদের সম্পূর্ণ প্রায় নাগরিক সুবিধা পাচ্ছে। সো এখানে এসে বৈষম্যর বিষয়টি খুব বেশি থাকে না। এমনটি হয় না যে আপনার আগের মতো করে, যদি আমরা বলি ব্রিটিশরা কিন্তু তাদের যে কাপড়ের ব্যবসা, এই কাপড়ের ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য কিন্তু আমাদের এখান থেকে কাঁচামাল নিত, তাই না? দেখেন কাপড়ের যে রং, তার জন্য জোর করে আমাদেরকে নীল চাষ করাতো। সেই নীল চাষে বাধ্য হলে আমাদেরকে হাত কেটে দিত। মানে মানে অবাধ্য হলে, বাধ্য না, অবাধ্য হলে কি করতো, হাত কেটে দিত, নখ কেটে দিত, অথবা অনেককে ফাঁসিও দিত। বাট এখন কিন্তু এই ধরনের জোর জবরদস্তির বিষয়টি করে না। সো এই জন্য তারা বলে বর্তমানে পৃথিবীতে কোনো সাম্রাজ্য নেই। তবে পৃথিবীতে একজন সম্রাট আছেন, তিনি হলেন জাপানের সম্রাট। তিনি কে বলেন তো? জাপানের সম্রাট। আপনারা জানেন যে জাপানের সম্রাটকে এখন আমরা সম্রাট বলি, কিন্তু তিনি কিন্তু কোনো সাম্রাজ্য শাসন করেন না। আপনারা সবাই জানেন যে জাপানের সম্রাটের যদিও তাকে সম্রাট উপাধি আছে এখনো, যেমন একসময় কিন্তু আপনার ছিল, যেমন রুশ সম্রাট ছিল যেমন দ্বিতীয় নিকোলাস, অথবা আপনার ফরাসি সম্রাট ছিল নেপোলিয়ান। বাট সম্রাট বিষয়টি পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে। তবে এখন একজন সম্রাট আছে, তিনি হচ্ছে আপনার জাপানের সম্রাট, কিন্তু তিনি কিন্তু কোনো সাম্রাজ্য শাসন করেন না, তিনি শুধুমাত্র নামমাত্র প্রধান। অর্থাৎ দেখেন বর্তমান যিনি জাপানের সম্রাট, এটা হচ্ছে আপনার ইয়ামাটো রাজবংশের। জাপানের সম্রাটটা হচ্ছে আপনার মূলত ইয়ামাটো, YAMATO। এই ইয়ামাটো রাজবংশ হচ্ছে বর্তমান জাপান শাসন করে, ঠিক আছে? এবং এটি পৃথিবীর সবথেকে প্রাচীনতম রাজবংশ। মনে রাখবেন যে তাহলে পৃথিবীর সবথেকে প্রাচীনতম রাজবংশের নাম হচ্ছে ইয়ামাটো রাজবংশ, যেটি হচ্ছে আপনার জাপানের রাজবংশ, ঠিক আছে? মনে রাখবেন যে জাপানের ইয়ামাটো রাজবংশ হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীনতম রাজবংশ। এখন এই যে ইয়ামাটো রাজবংশ, এই রাজবংশ হচ্ছে আপনারা দেখেন যে এখন পর্যন্ত 126 জন সম্রাট এই জাপান শাসন করছে। হিউজ না এটা? হিউজ। কিন্তু আপনার 126 জন সম্রাট হচ্ছে জাপানে এ পর্যন্ত আসছে। আপনারা জানেন যে অতি সাম্প্রতিক সময় হচ্ছে আপনার জাপানের 126তম সম্রাট হারানো হচ্ছে কে বলুন তো? নারুহিতো। তার পিতা ছিলেন হচ্ছে আপনার আকিহিতো, তাই না? তার পিতা ছিলেন মানে তার প্রপিতামহ ছিলেন হচ্ছে আপনার কি যেন, নারুহিতো, আকিহিতো, আর একটা হচ্ছে হিরোহিতো। আপনার জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানের সম্রাট ছিলেন হচ্ছে হিরোহিতো, তার ছেলে আসছে হচ্ছে আপনার আকিহিতো, আর তার ছেলে বর্তমান যিনি তিনি হচ্ছেন নারুহিতো। এখন জাপানের যে সম্রাটটা, এটা যে প্রায় 2000 বছরের প্রাচীনতম রাজতন্ত্র পৃথিবীতে এখনো টিকে আছে। এর একটা কারণটা হলো দেখেন যে এতটা দীর্ঘস্থায়ী কিভাবে, এর কারণটা হচ্ছে জাপানের যে সম্রাটরা হতেন এর আগে, বাকি যে 125 জন সম্রাট গেছে এর আগে, বাকি যে 124 জন সম্রাট গেছে এর আগে, এরা কিন্তু প্রত্যেকের মৃত্যুর পরে তাদের উত্তরাধিকার হচ্ছে আপনার ক্ষমতায় আসতো। কিন্তু আমরা জানি যে এই নারুহিতো তার পিতার জীবদ্দশায় ক্ষমতায় আসছে। তার মানে এটাই হচ্ছে ব্যতিক্রম, আপনার ব্যতিক্রম নারুহিতোর বেলায়, যে হচ্ছে তার বাবা জীবিত থাকতেই ক্ষমতায় আরোহণ করছে তার ছেলে, এটাই হচ্ছে ব্যতিক্রম। অর্থাৎ 125তম সম্রাট ছিলেন হচ্ছে আপনার আকিহিতো। এই আকিহিতো তার জীবদ্দশায় হচ্ছে আপনার এই যে গত 2 বছর আগে তার ছেলেকে ক্ষমতা দেওয়া, যে হচ্ছে আপনার বর্তমানে নারুহিতো। এখন
এই হিরোহিত, নারোহিত, আকিহিত আপনার যে নামগুলো শুনতেছেন, এটা কিন্তু এদের কিন্তু আপনার খুব বেশি ক্ষমতা নেই। এর বেশি ক্ষমতা নেই কেন আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এসে জাপান যেহেতু হেরে যায়, এই হেরে গেলে হচ্ছে আপনার জাপানের যে ওই সময় সম্রাট ছিল হচ্ছে আপনার হিরোহিত। এই হিরোহিত কিন্তু আপনার এই যুদ্ধের জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অনেক আগ্রাসনের জন্য দায়ী। বিশেষ করে আপনার পার্ল হারবার আগ্রাসন, তারপর হচ্ছে চাইনিজ আগ্রাসন, কোরিয়া উপদ্বীপে আগ্রাসন, তারপর হচ্ছে আপনার ভ্লাদিভস্টক রাশিয়ায় যে আগ্রাসন, এর জন্য দায়ী। সুতরাং হচ্ছে আপনার এরপর থেকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুঁজিবাদী বিশ্ব হচ্ছে আপনার জাপানের সম্রাটের ক্ষমতা একেবারে কমিয়ে দেয়। তার মানে জাপানের যিনি সম্রাট তিনি হলেন নামমাত্র সম্রাট, কিন্তু তার কিন্তু সম্মান অনেক বেশি। পৃথিবীতে বর্তমানে যেই 4টি রাজবংশের সম্মান অনেক বেশি এবং আসলে তাদেরকে সম্মান করা হয়, এরকম এর মধ্যে আছেন হচ্ছে আপনার ভুটানের রাজা, ঠিক আছে, ভুটানের রাজা, তারপরে হচ্ছে জাপানের সম্রাট, তারপর হচ্ছে ব্রিটিশ রানী। এরা হচ্ছে পৃথিবীতে অসম্ভব। আর একটা হচ্ছে থাইল্যান্ডের রাজা আপনার অসম্ভব হচ্ছে আপনার সম্মানের অধিকারী। পৃথিবীতে এদের সম্মানের পরিমাণ অনেক বেশি। আপনারা জানেন যে ব্রিটিশ রানীকে আপনার অঘোষিতভাবে সব থেকে বেশি সম্মানীয় ব্যক্তি হিসেবে সবাই সম্মান করে থাকে রাষ্ট্র এবং সরকার প্রধানেরা। বিশেষ করে যখন জাতিসংঘ সম্মেলনে প্রত্যেকে দেশের রাষ্ট্রপ্রধানরা যায়, তখন কিন্তু যদি চা চক্র হয় অথবা যদি কোনো অনুষ্ঠান শেষ হয়, তখন কিন্তু যখন সবাই বের হয় সম্মেলন থেকে বা ফ্লাসিং মিডোজ থেকে যখন বের হয়, তখন কিন্তু সবার আগে রানী হাঁটে। এটাই খুব স্বাভাবিক, রানী সবার আগে হাঁটে এবং বাকি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা পিছনে হেঁটে থাকে। সো বুঝতেই পারছেন কিনা, এটা একটা অলিখিত সম্মান হিসেবে সবাই সম্মান করে থাকে। এবং একটা সময় কিন্তু আপনারা জানেন যে এই রাজা বা রানীকে, যেমন দ্বিতীয় এলিজাবেথকে কিন্তু আপনার অনেকে রানীমা বলে সম্বোধন করে। আপনারা দেখবেন যে যদি আপনারা বঙ্গবন্ধুর আমার দেখা নয়া চীন পড়েন, তখন কিন্তু বঙ্গবন্ধু বলছে যে আমরা তো রানীমার আর কি প্রজা, এরকম বলতো, ঠিক আছে। রানীমা বলতে আপনার এই দ্বিতীয় এলিজাবেথকে বোঝানো হয়। সো বুঝতেই পারছেন, এটি হচ্ছে আপনার সাম্রাজ্য এই বিষয়টি, ঠিক আছে। এখন পৃথিবীতে কতগুলো সাম্রাজ্য ছিল এগুলো থেকে একটু আমরা দেখব পৃথিবীতে আসলে কতগুলো সাম্রাজ্য ছিল আর এদের বর্তমান কি অবস্থা। আপনারা জানেন যে পৃথিবীতে যদি আমি সাম্রাজ্য বলি, তাহলে পৃথিবীতে কিন্তু সকল মহাদেশ কিন্তু আপনার এই সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায় না। পৃথিবীতে 2টা মহাদেশের নাম খুবই উল্লেখযোগ্য, একটা হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে ইউরোপ। ওকে, এই এশিয়া এবং ইউরোপ 2টা মহাদেশ, যেই মহাদেশ থেকে হচ্ছে সব থেকে বেশি সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায়, ঠিক আছে। যদি আমরা আধুনিক কালেও দেখি, আমাদের আধুনিক কালে যে সাম্রাজ্যগুলো মানে বিলুপ্তি ঘটছে, দেখবেন যে বেশিরভাগ কিন্তু হচ্ছে এশিয়া এবং ইউরোপ কেন্দ্রিক সাম্রাজ্য। সো বুঝতেই পারছেন পৃথিবীতে সাম্রাজ্যের একেবারে আতুরঘর হচ্ছে আপনার এশিয়া এবং ইউরোপ, এবং বাকি বিশ্ব কিন্তু আপনার এই 2টা মহাদেশেরই কোনো না কোনো সময় আন্ডারে ছিল। কিন্তু আমরা যদি রিসেন্ট ইতিহাস বলি, তাহলে দেখবেন যে আপনার রিসেন্ট ইতিহাসে আপনার সাম্রাজ্য বললে শুধুমাত্র ইউরোপকেই চলে আসে, বাট শুধুমাত্র কিন্তু ইউরোপিয়ানরা সাম্রাজ্য স্থাপন করছে ব্যাপারটা এমন না। আমরাও কিন্তু সাম্রাজ্য স্থাপনের সুযোগ পাইছি, ইভেন বাংলাদেশিরাও কিন্তু, এটা আপনারা অনেকেই জানেন না। আচ্ছা, তাহলে সম্রাট এবং রাজবংশের কথা বললাম যে পৃথিবীতে রাজবংশের সংখ্যা অগণিত। যদি আপনি একটা দেশের ইতিহাস ঘাটেন, দেখবেন শুধু যদি ভারতের ইতিহাস ঘাটলেই দেখবেন যে আপনার মিনিমাম 90টা রাজবংশ ভারতে উল্লেখ পাওয়া যায় এখন পর্যন্ত, প্রায় 100-র কাছাকাছি। তার মানে রাজবংশ অনেক থাকতে পারে। তার মানে ভারতে প্রায় 90টির মতো রাজবংশ এ পর্যন্ত উল্লেখ পাওয়া যায়। কিন্তু ভারতে যদি আমরা সাম্রাজ্য বলি, তাহলে পৃথিবীতে সব থেকে বেশি সাম্রাজ্য যে দেশ স্থাপন করে, এর মধ্যে একটা হচ্ছে আপনার চায়না আর একটা হচ্ছে আপনার ভারত। বুঝতে পারছি কিনা আমরা? তাহলে দেখেন, সাম্রাজ্য আর হচ্ছে আপনার রাজবংশ, যদি আমি ভারতে বলি, ভারতে আপনার কতগুলো সাম্রাজ্য ছিল। আচ্ছা, পৃথিবী বলি একটু, পৃথিবীতে এ পর্যন্ত প্রায় 200-র কাছাকাছি সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যায়। পৃথিবীতে বললাম প্রথমে, পৃথিবীতে এ পর্যন্ত প্রায় 200টি, বাট 200টির কম পাওয়া যায়। প্রায় 200টির মতো সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে সবথেকে প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে আপনার আক্কাডিয়ান সাম্রাজ্য। আক্কাডিয়ান সাম্রাজ্য, যেটি হচ্ছে আপনার বর্তমান ইরাককে কেন্দ্র করে গড়ে উঠেছিল আক্কাডিয়ান সাম্রাজ্য, যেটি হচ্ছে পৃথিবীর প্রথম সাম্রাজ্য, ঠিক আছে। আরেকটা কথা একটু বলে রাখা দরকার আপনাদের, যে মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলটা, ভূমধ্যসাগর এবং ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলা, সেটা হোক এশিয়া, হোক আপনার ইউরোপ, হোক আফ্রিকা,
এই অঞ্চলটায় আপনার সব থেকে বেশি সাম্রাজ্য স্থাপন হয়েছে এখন পর্যন্ত। আপনারা সবাই জানেন যে আমরা সাম্প্রতিক কাল দেখলেও বুঝবেন যে এই অঞ্চল থেকে বেশি সাম্রাজ্য আসছে। সো পৃথিবীর প্রথম সাম্রাজ্য নাম হচ্ছে আপনার আক্কাডিয়ান সাম্রাজ্য। আর পৃথিবীর সর্বশেষ সাম্রাজ্য বলা হয়, যদিও বিলুপ্ত হয়েছে আরও অনেক পরে, বাট পৃথিবীর সর্বশেষ সাম্রাজ্য এটা হচ্ছে প্রথম। আর সর্বশেষ সাম্রাজ্য বলা হয় মূলত, যদি প্রতিষ্ঠিত বলা হয়, সেটি হচ্ছে আপনার 1933 সালে। আপনারা বুঝতেই পারছেন 33 সালে কি ঘটছে। 1933 সালে হিটলারের থার্ড রাইখ সাম্রাজ্য, থার্ড রাইখ সাম্রাজ্য, থার্ড রাইখ সাম্রাজ্য হলো পৃথিবীর সর্বশেষ প্রতিষ্ঠিত সাম্রাজ্য। যদিও একেবারে আধুনিক কালে এসে 1980 পরের দিকে এসে হচ্ছে আপনার সেন্ট্রাল আফ্রিকায় হচ্ছে আপনার এক রাজা এই সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করছিল, বাট সে হচ্ছে ব্যর্থ হয়। বাট এরপর থেকে পৃথিবীতে আর কোনো সাম্রাজ্য স্থাপন হয়নি। কিন্তু হিটলার কিন্তু নিজেই ব্যর্থ, এটা আপনারা সবাই জানেন। হিটলার এবং জাপান দুইটাই আপনার সাম্রাজ্য স্থাপন করতে যে লাস্টের দিকে এসে ব্যর্থ হয়। হিটলার কিন্তু আপনার সফল না। আপনারা জানেন যে 45 সালে এসেই হচ্ছে আপনার হিটলারের এই স্বপ্ন কি হয়, ভেস্তে যায়। অর্থাৎ হিটলারের যে উৎসাহ বিলাস ছিল, সেই বিলাস কিন্তু আপনার কি হয়নি, সেটি কিন্তু আপনার স্থাপনের সুযোগ হিটলার পায়নি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আপনার পৃথিবীর কয়েকটি বৃহত্তম। এখন যদি বলি আমরা পৃথিবীর সবথেকে বৃহত্তম সাম্রাজ্য কোনটি এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে বৃহত্তম সাম্রাজ্য হলো ব্রিটিশ সাম্রাজ্য, ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্য। আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আপনার মঙ্গল সাম্রাজ্য, মানে মঙ্গোলিয়া। এটি হচ্ছে কার বলুন তো, চেঙ্গিস খান কর্তৃক প্রতিষ্ঠিত সাম্রাজ্য হচ্ছে মঙ্গল সাম্রাজ্য। এই দুইটা হচ্ছে পৃথিবীর দুইটা বৃহত্তম সাম্রাজ্য। আর ব্রিটিশ সাম্রাজ্যকে বলা হয় যে যার সূর্য কখনো কি হয় না, অস্তমিত যায় না। আপনারা যদি ব্রিটিশ সাম্রাজ্য দেখবেন যে এই দিক থেকে যদি আপনার 180 ডিগ্রি থেকে সূর্য ওঠে, আর এই পশ্চিম দিক থেকে যখন আবার 180 ডিগ্রিতে যায়, সেখানে হচ্ছে কোনো না কোনো ভূখণ্ড। আপনারা এই ব্রিটিশ ভূখণ্ড নিয়ে আপনাদের নেক্সটে কোনো লেকচারে আমি দেখাবো। সো এটি হচ্ছে আপনার বৃহত্তম সাম্রাজ্য। আর পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম সাম্রাজ্য স্থাপন করা হচ্ছে আপনার ইথিওপিয়ায়। আমি নামটা ভুলে গেছি, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম সাম্রাজ্য। ঠিক আছে, তাহলে এখন ভারতকে কেন্দ্র করে তাহলে পৃথিবীতে প্রায় 200টির মতো সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে এক্সাক্ট বলতে গেলে 196টি বড় সাম্রাজ্যের নাম উল্লেখ পাওয়া যায়, এই আর কি। আচ্ছা, এখন এই সাম্রাজ্যগুলোর মধ্যে ভারতীয় অঞ্চলে পৃথিবীতে সব থেকে বেশি সাম্রাজ্য স্থাপন করছে যেই দেশগুলো, তার মধ্যে সব থেকে বেশি উল্লেখ পাওয়া যায় চীন এবং ভারতে। এটি হচ্ছে আপনার 20টি করে সাম্রাজ্য, 20টি করে, বুঝছেন তো। যদিও ভারতে 8টি সাম্রাজ্যের এক্সাক্ট আমরা বেশি পড়ি, তবে 20টির মতো সাম্রাজ্য হচ্ছে ভারতে মোট স্থাপন হয়েছে এই বিশ্বের ইতিহাসে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার ইরানকে কেন্দ্র করে হচ্ছে আপনার পৃথিবীতে 16টি সাম্রাজ্য স্থাপন হয়েছে, 16টি, বুঝছেন কিনা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার ইরাকে, এরপরে হচ্ছে ইতালি। ঠিক আছে, এরপর তো জানেন আপনার, এরপরে আপনি যদি বলি পর্যায়ক্রমে বলতে হবে হচ্ছে আপনার ফরাসি, তারপরে হচ্ছে ব্রিটিশ। আর আধুনিককালে আমরা যেগুলোর গল্প শুনি, অর্থাৎ যেগুলোর গল্প আমরা খুব বেশি শুনি, অথবা বিভিন্ন গল্পে অথবা সিনেমায় অথবা ব্রিটিশ বিভিন্ন সিরিয়ালে যেগুলো আমরা দেখি, মূলত এগুলো হচ্ছে আপনার আধুনিককালের সাম্রাজ্য। যদি আপনারা গল্প দেখেন, আপনারা দেখবেন যে সুলতান সুলেমান যদি আমরা বলি, এই যে আপনার কাহিনী, মানে তুরস্কের কাহিনী 17-18 দিকে আমাদের টিভি চ্যানেলে একটি জনপ্রিয় ইয়াসেল হোসেন সুলতান সুলেমান, যেটা কিন্তু আপনার একেবারে আধুনিককালের সাম্রাজ্য। ওকে, মানে আধুনিককালে হচ্ছে বিলুপ্ত হয়। সো এগুলো হচ্ছে আপনার সাম্রাজ্য স্থাপনের সব থেকে বেশি সুযোগ পায় ভারতে। এখন বাংলাকে কেন্দ্র করে যেই সাম্রাজ্য স্থাপন হয়, দেখেন বাংলাদেশে আসলে কয়টি সাম্রাজ্য ছিল। বাংলাদেশে এক্সাক্ট যদি বলি, বর্তমান বাংলাদেশ, দেখেন বাংলাদেশে যদি রাজবংশ বলেন, আপনারা একেবারে আমাদের প্রাচীন ইতিহাস থেকে যদি আপনারা শুরু করেন, দেখবেন যে আপনার এই বাংলাদেশে কিন্তু আপনার অনেকগুলো রাজবংশ চলে গেছে, তাই না। এখন অনেকগুলো রাজবংশর নাম আপনারা জানেন, কিন্তু বাংলাকে কেন্দ্র করে আপনার সাম্রাজ্য কয়টি সেগুলো দেখবো আমরা একটু। দেখেন ভারতের কয়েকটি সাম্রাজ্য সম্পর্কে বলি আমি। ভারতের কয়েকটি সাম্রাজ্য,
আচ্ছা, ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম এবং বৃহত্তম সাম্রাজ্যের নাম হলো মৌর্য সাম্রাজ্য। মৌর্য, এই মৌর্য সাম্রাজ্য হচ্ছে পৃথিবীতে প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত ছিল। এটি হচ্ছে আপনার মৌর্য সাম্রাজ্য। এবং আপনারা জানেন যে তাহলে মৌর্য সাম্রাজ্য কতটা বড় ছিল যদি আমি বলি, তাহলে আজকের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, সব ইরান না, ইরানের কিছু অংশ, ইরান এবং মধ্য এশিয়ার কিছু দেশ, মধ্য এশিয়ার সব না, মধ্য এশিয়ারও কিছু আংশিক ভূখণ্ড হচ্ছে আপনার এই মৌর্য সাম্রাজ্য বিস্তৃত হয়, যেটির আয়তন ছিল হচ্ছে আপনার প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার। সো বুঝতেই পারছেন এটি কার সমতুল্য? এটি হচ্ছে আপনার আধুনিক কালের অটোম্যান সাম্রাজ্যের প্রায় সমতুল্য। অটোম্যান সাম্রাজ্য হচ্ছে আপনার প্রায় 52 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ অটোম্যানদের প্রায় কাছাকাছি ছিল হচ্ছে আপনার এই মৌর্য সাম্রাজ্য। এটি হচ্ছে ভারতের সবথেকে প্রাচীনতম এবং বৃহত্তম সাম্রাজ্য। এখন মৌর্য বংশের যারা ছিল এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। আর ভারতকে কেন্দ্র করে আরও কয়েকটি সাম্রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার গুপ্ত সাম্রাজ্য। এটা একই সাথে রাজবংশ, একই সাথে সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য। আচ্ছা, আধুনিক কালে হচ্ছে আপনার সবথেকে বেশি যদি বলি, ভারতীয় অঞ্চল থেকে সবথেকে বেশি যে সাম্রাজ্যটি হচ্ছে আপনার পৃথিবীতে পরিচিত এবং পৃথিবীতে স্থাপত্য বা অন্যান্য শিল্পকলা, কালচার এইসব দিক থেকে 10টি শ্রেষ্ঠ সাম্রাজ্যের একটি হচ্ছে আপনার মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য, ঠিক আছে। আরেকটি হচ্ছে আপনার পাল সাম্রাজ্য। আচ্ছা, পাল সাম্রাজ্য। এখন যদি বলা হয় পাল সাম্রাজ্যের ভিত্তিটা কোথায়, আচ্ছা আপনারা জানেন যে পাল সাম্রাজ্য হলো এই ভারতীয় উপমহাদেশের একমাত্র সাম্রাজ্য যেটি হচ্ছে বাংলা কেন্দ্রিক সাম্রাজ্য অথবা বাংলাদেশ কেন্দ্রিক সাম্রাজ্য। তাহলে বাংলাদেশ থেকে কিন্তু আপনার পাল সাম্রাজ্য সারা ভারতে বিস্তৃত হয়। সো আপনারা বুঝতেই পারছেন এই কৃতিত্বটা শুধু আমাদের একটা। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ কেন্দ্রিক সাম্রাজ্য মাত্র একটি, বাংলাদেশ কেন্দ্রিক, ঠিক আছে, মাত্র একটি, সেটি হচ্ছে কি আপনার পাল সাম্রাজ্য। দেখেন পাল সাম্রাজ্য কিন্তু খুবই একটি সফল সাম্রাজ্য আমরা বলতে পারি, কারণ পালরা হচ্ছে আপনার প্রায় 416 বছর হচ্ছে আপনার এই ভারতীয় উপমহাদেশ শাসন করে। এখন আপনারা বলতে পারেন যে পাল সাম্রাজ্যের ভিত্তিটা কোথায়। আচ্ছা, পালদের একেবারে ভিত্তিভূমি হচ্ছে আপনার বর্তমান মুন্সিগঞ্জ, মানে সাবেক বিক্রমপুর, সাবেক কি বলতো বিক্রমপুর। এবং আমি আগেই বলছি যে বাংলাদেশের রাজ শাসনের সূতিকাগার বলা হচ্ছে আপনার মুন্সিগঞ্জকে, মুন্সিগঞ্জ, ঠিক আছে। এই মুন্সিগঞ্জ বা বর্তমান মুন্সিগঞ্জ, এর আগে নাম ছিল কি বলতো বিক্রমপুর। এই বিক্রমপুরকে বলা হয় বাংলাদেশের রাজ শাসনের সূতিকাগার। তাহলে আপনারা বলতে পারেন যদি পালরা যদি সাম্রাজ্য হয় তাহলে যে বাকি যে সাম্রাজ্যগুলো, বাকি যে রাজবংশগুলো আছে, যেমন বলতে পারি আমরা সেন, তাই না? তাহলে সেনরা কি সাম্রাজ্য স্থাপন করে নাই? না, করে নাই। সেনরা কিন্তু আপনার কোনো সাম্রাজ্য স্থাপন করার সুযোগ পায়নি। তাহলে সেনরা রাজবংশ, বাট সাম্রাজ্য বললে ভুল হবে। তার মানে বাংলাদেশ কেন্দ্রিক একমাত্র একমাত্র সাম্রাজ্যের নাম ছিল হচ্ছে আপনার পাল সাম্রাজ্য, যেটি হচ্ছে আধুনিক কালের মুন্সিগঞ্জ বা সাবেক বিক্রমপুর থেকে সারা ভারতব্যাপী বিস্তৃত লাভ করে। এখন এই পালদের রাজধানী কিন্তু আপনার সবসময় এক জায়গায় ছিল না, কারণ দেখেন যে পাল রাজবংশ শাসন করছে কত বছর, দেখেন পাল রাজবংশ শাসন করছে আপনার প্রায় 416 বছর, যেখানে হচ্ছে আপনার 18 জন শাসকের উল্লেখ পাওয়া যায়। কতজন বলতো? 18 জন শাসকের উল্লেখ পাওয়া যায়, তারা হচ্ছে বংশ পরম্পরায় একজনের মৃত্যুর পর একজন শাসন করছে। সো বুঝতেই পারছেন লং টাইম ধরে 18 জন 416 বছর শাসন করছে পুরো ভারতের বিভিন্ন অঞ্চলকে। এবং এইটা কিন্তু আপনার একেবারে মধ্যপ্রদেশ, আমরা আধুনিক কালে যে মধ্যপ্রদেশ বলবো, এই মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ কখনো কখনো এর রাজধানী কিন্তু আপনার একেবারে বিহার অথবা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশেও ছিল। যেমন পালদের রাজধানী ছিল কয়টা, যেহেতু 416 বছরে অনেক বিখ্যাত বিশাল একটি সময়, সুতরাং বুঝতেই পারছেন যে পালরা কিন্তু বিভিন্ন সময়ে 60টি স্থানে রাজধানী স্থাপন করে। 60টি রাজধানী, অর্থাৎ বিক্রমপুর থেকে শুরু করে একেবারে এইদিকে যে আপনার বগুড়া বা অন্য অন্য অংশ, একাধিক জেলায় হচ্ছে আপনার তার রাজধানী ছিল। পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে, ইভেন বর্তমান বিহারেও এর রাজধানী ছিল কাদের? পালদের। কিন্তু পাল কিন্তু মূলত হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক একমাত্র সাম্রাজ্য। সো বুঝতেই পারছেন আমাদেরও সমাজের একটি
ইয়া ছিল। তাহলে বাংলাদেশের যে বাকি রাজ শাসনটা আপনারা দেখেন, এটা কিন্তু আপনার সাম্রাজ্য বলবো না, এটাকে বলতে হবে কি, এটাকে বলতে হবে রাজবংশ। যেমন সেন একটি রাজবংশের নাম, বা আদার যে রাজবংশগুলো আছে সব রাজবংশ, এর একটি হচ্ছে আপনার কি না, সাম্রাজ্য না। ঠিক আছে, তাহলে পালদের বিষয়টা আপনারা জানেন, এটি হচ্ছে আপনার প্রায় 416 বছর, অর্থাৎ এখন পর্যন্ত এই বাংলা শাসনকারী সব থেকে দীর্ঘস্থায়ী রাজবংশ অথবা সাম্রাজ্যের নাম হচ্ছে আপনার এই পাল সাম্রাজ্য বা পাল রাজবংশ। এটি হচ্ছে আপনার রাজবংশের ইতিহাস, আমাদের সাম্রাজ্যের ইতিহাস। এখন আধুনিক কালে আপনার পৃথিবী থেকে যেই সাম্রাজ্যগুলো আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, তার মধ্যে সব থেকে বৃহত্তম সাম্রাজ্য হচ্ছে আপনার ব্রিটিশ সাম্রাজ্য। আপনারা জানেন যে এটা হচ্ছে লন্ডন কেন্দ্রিক, যেটি হচ্ছে ইংরেজ জাতি প্রতিষ্ঠা করে, তাই না? আচ্ছা, এখন সাবেক যে ব্রিটিশ সাম্রাজ্যগুলো ছিল, সেই ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশগুলো যারা হচ্ছে বর্তমানে স্বাধীন, তাদের কিন্তু এখন একটা জোট আছে। সেই জোটের নাম হলো কি বলুন তো? সেটি হচ্ছে আপনার কমনওয়েলথ অফ কি যেন, ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন, যেটা হচ্ছে বাংলাদেশ সহ আরও প্রায় 54টা দেশ হচ্ছে এর সদস্য। কয়টা দেশ? 54টা দেশ হচ্ছে আপনার এই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য। ঠিক আছে। আচ্ছা, ফ্রান্স, দেখেন ফ্রান্স কেন্দ্রিক যে সাম্রাজ্যগুলো ছিল, আচ্ছা ফ্রান্সের সাম্রাজ্য কিন্তু মূলত বেশি বিস্তৃতি লাভ করে হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশে, এবং এই ফ্রান্সের যারা হচ্ছে আপনার অধীনস্থ ছিল, যারা বর্তমানে স্বাধীন, তাদেরও কিন্তু একটি জোট আছে। সেই জোটের নাম হচ্ছে আপনার কি বলতো? ফ্রাঙ্কোফোনি। ফোনি। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন তাহলে সিআইএস, আপনারা জানেন যে যদি আমরা বলি রাশিয়ার কথাটা যদি বলি, দেখেন রাশিয়া যদি আমি বলি, তখন কিন্তু সাম্রাজ্যের ব্যাপারটি কখন আসবে? দেখেন রাশিয়ায় কিন্তু আপনার যদি আপনি সোভিয়েত ইউনিয়ন বলেন, সোভিয়েত ইউনিয়ন যদি আপনি বলেন, তাহলে কিন্তু তারা কিন্তু সাম্রাজ্য স্থাপন করছে, সেই স্বীকারটি তারা কখনোই করবে না। সোভিয়েত ইউনিয়ন কিন্তু কোনো সাম্রাজ্য নয়। ঠিক আছে, আবারও বলি, আপনারা জানেন যে রাশিয়ায় কিন্তু সোভিয়েত ইউনিয়ন থাকা অবস্থায় যেই একাধিক দেশ মিলে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়, লাস্টের দিকে ছিল 15টা রাষ্ট্র, এর আগে কিন্তু আরও একাধিক রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়নে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু কোনো সাম্রাজ্য না, এটা আমাদের বুঝতে হবে। কারণ দেখেন যে যদি একাধিক রাষ্ট্র মিলে একত্রে যদি ইউনিয়ন গঠন করে এবং সেখানে স্বেচ্ছায় যায়, স্বেচ্ছায় গেছে, আদর্শ দেখে গেছে, এটাকে কিন্তু আপনার সাম্রাজ্য বলা যাবেই না। কারণ দেখেন যে আপনার যে এই সোভিয়েত ইউনিয়নের যিনি স্রষ্টা, তিনি কে বলতো? তিনি হচ্ছেন আপনার লেনিন। তিনি কে বলতো? লেনিন, তাই না? লেনিনের একটা উক্তি আছে যে আপনার সাম্রাজ্যবাদী পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। তার মানে লেনিন নিজেই তো হচ্ছে আপনার সাম্রাজ্যবাদের বিরোধী একজন ব্যক্তি ছিল, সে সারাক্ষণ হচ্ছে আপনার সাম্রাজ্য বিরোধী কথাই বলতো। সোভিয়েত ইউনিয়ন কিন্তু কোনো সাম্রাজ্য না, এটা লেনিনের উক্তিতেই বোঝা যাচ্ছে, তাই না? এটা 38তম বিসিএসে আসছিল। আচ্ছা, এখন দেখেন যে তাহলে রাশিয়ায় কি সাম্রাজ্য ছিল কিনা? হ্যাঁ, রাশিয়ায় কিন্তু সাম্রাজ্য ছিল। সেই রাশিয়ার সাম্রাজ্যের পতন হয় কিন্তু হচ্ছে আপনার সেটি হচ্ছে আপনার 1917 সালে, যেটি হচ্ছে আপনার রুশ বিপ্লবের মাধ্যমে, এবং পতন ঘটানো হচ্ছে আপনার লেনিন। তার মানে আপনার বুঝতে হবে রাশিয়ার সাম্রাজ্য ছিল আগে, যখন হচ্ছে রাশিয়ার সম্রাটও ছিল, যেমন হচ্ছে রাশিয়ার লাস্ট সম্রাট ছিল হচ্ছে আপনার 1917 সালে যিনি, তিনি হচ্ছে আপনার দ্বিতীয় নিকোলাস। তার মানে দ্বিতীয় নিকোলাসের পরে হচ্ছে রাশিয়ায় কিন্তু আর কোনো সম্রাট আসেনি, এবং তারপর থেকে আসছে হচ্ছে আপনার ইউনিয়ন, যেটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি। তার মানে বর্তমানে যারা হচ্ছে ইয়া গঠন করছে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়ে, যারা হচ্ছে সিআইএস এর সদস্য, সিআইএস মানে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, যেটা হচ্ছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলো, যার বর্তমান সদস্য হচ্ছে আপনার 9টি, রাশিয়া সহ 9টি দেশ, যেমন কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এগুলা। এরা কিন্তু সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল, একথা বলা যাবে না। এদের বলতে হবে যে তারা কোন দেশ থেকে আলাদা হয়, তখন বলতে হবে যে 1991 সালে তারা রাশিয়া থেকে বা সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়। তার মানে রাশিয়ায় যে 17 সালের আগে সাম্রাজ্য ছিল, তার নাম হচ্ছে আপনার কি বলতো? তার নাম ছিল হচ্ছে আপনার রুশ সাম্রাজ্য অথবা রোমান সাম্রাজ্য। রোমান না কিন্তু রোমান। তাহলে 1917 আগে হচ্ছে রাশিয়ার সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যেটি হচ্ছে আপনার পতন হয় লেনিনের হাতে। তার মানে সোভিয়েত ইউনিয়ন কোনো সাম্রাজ্য না। ঠিক আছে, এখন দেখেন যে কখনো কখনো এমন হয় যে সাম্রাজ্য স্থাপন করছে, কিন্তু তাদের কিন্তু কোনো ভূখণ্ড বাইরে ছিল না। সেরকম একটা সাম্রাজ্যের নাম যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। দেখেন অস্ট্রো মানে অস্ট্রিয়া, অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য, হাঙ্গেরীয়
আপনারা জানেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটি অক্ষ শক্তির নাম হচ্ছে অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য, যেটা হচ্ছে বর্তমান কালের অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, এই দুইটা মিলে গঠন করেছিল অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য। এটি কিন্তু আপনার পাশাপাশি দুইটা ভূখণ্ড একত্রিত হয়ে দুইটা দেশ হচ্ছে একটি সাম্রাজ্য স্থাপন করে, কিন্তু সেই সাম্রাজ্যের বহির্বিশ্বে কোনো ভূখণ্ড ছিল না। ঠিক আছে, এখন বাংলাদেশ যদি বলি, বাংলাদেশ কিন্তু আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল। যেমন যদি আমরা একেবারে প্রাচীনকালে বলি, তাহলে বলতে হবে যে আমরা প্রথম দিকে ছিলাম হচ্ছে মৌর্য সাম্রাজ্যের অধীনে, তারপরে আসছে গুপ্ত, তারপরে আসছে পাল, তারপরে হচ্ছে পাল, তারপরে আসছে মুঘল। এভাবে করে কিন্তু আমরা একাধিক সাম্রাজ্যের অধীনে ছিলাম, এবং তারপরে এসে হচ্ছে আপনার ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, লাস্টে এসে হচ্ছে আপনার একেবারে যদি বলি, হ্যাঁ ব্রিটিশরা ছিল লাস্টের দিকে একেবারে, তারও আগে ছিল হচ্ছে আপনার কারা বলেন তো, তার আগে ছিল হচ্ছে আপনার পর্তুগিজ, ফরাসি, বিভিন্ন সাম্রাজ্য হচ্ছে আমাদেরকে শাসন করার সুযোগ পাইছে। যেমন যদি বলি আমাদের আধুনিককালের চট্টগ্রাম কিন্তু চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, এই এলাকা কিন্তু একসময় হচ্ছে আপনার পর্তুগিজ সাম্রাজ্যের অধীনে ছিল। আপনি জানেন যে পর্তুগিজ যে ইয়াগুলো এখনো আপনার নিদর্শনগুলো এখনো পাওয়া যায় এই অঞ্চলে। সো সাম্রাজ্যের বিষয়টি হচ্ছে আপনার যেখানে জোর জবরদস্তি বিষয়টা থাকবে। ঠিক আছে, সো সাম্রাজ্যের শব্দটির একটি প্রতিশব্দ হচ্ছে আপনার উপনিবেশবাদ, মানে হচ্ছে এখানে এসে এই সাম্রাজ্য স্থাপন করলেই হচ্ছে আপনার সেখানে উপনিবেশবাদও বলা যেতে পারে। সো কে কার উপনিবেশ ছিল এটি হচ্ছে আপনার এই সাম্রাজ্যের অংশ ছিল কিনা এটা দেখে হচ্ছে আপনার বোঝা যায়। এটি হচ্ছে আপনার সাম্রাজ্য। তাহলে আমরা রাতে অনেকক্ষণ ধরে আমরা ইয়াতে আসি, আপনারা প্রায় 1 ঘন্টা ধরে আসেন। আচ্ছা, আমাদের যে ব্যাচটা আছে, আপনারা জানেন যে আমাদের একটি পেইড ব্যাচ চলতেছে, লিখিত এবং প্রিলি উভয়ে। আমাদের প্রিলিমিনারিতে প্রায় 130 জন, আমাদের প্রিলিমিনারিতে প্রায় 330 জন ভর্তি হয়েছেন ইতিমধ্যে। আর আপনারা যারা প্রিলিমিনারিতে ভর্তি হতে চান, আজকে আমরা দেখেন অফার দিছি, এই পুরো মাসব্যাপী একটি অফার থাকবে মাত্র 1000 টাকায়। আপনারা চাইলে হচ্ছে ক্লাসগুলো করতে পারেন, ক্লাসগুলো করলে আপনার বেসিক সাম্প্রতিক সব কিছু ডেভেলপ হবে ইনশাল্লাহ। এবং আজকে একজন আমাকে SMS করলো যে ভাই আমি প্রথম দিকে কিছুই পারতাম না, এখন আমি পরীক্ষা দিয়ে আমি অনেক কনফিডেন্স পাই। অনেকে আপনার কনফিডেন্স পাচ্ছে। আমাদের ক্লাসগুলো আপনার সব রেকর্ড থাকবে, আর যারা হচ্ছে ক্লাসগুলো মিস করছেন এখন, তারা যদি ভর্তি হন তাহলে আমরা কিন্তু আপনাদের জন্য পুনরায় হচ্ছে ক্লাসগুলো রিপিট দিব। আর আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে আমরা ভিডিও আপলোড দেই, যেই ভিডিওগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো ভিডিওগুলো আমরা সেগুলোকে ক্লাস আকারে না দিয়ে এখানে হচ্ছে আপলোড দিয়ে থাকি। সো আপনারা চাইলে এখানে ভর্তি হতে পারেন আমাদের লং টাইম ধরে। আর এটার ব্যাপ্তি কত দেখেন, 1000 টাকায় ভর্তি হলে আপনি এই BCS, আগামী BCSও ক্লাস করতে পারবেন, এই সুযোগটা আপনার আছে। আর আমি তো প্রচুর পরিমাণে ক্লাসগুলো এখানে নিয়ে থাকি আমাদের এই পাবলিক গ্রুপটা, আপনারা পাবলিক গ্রুপেও ক্লাস পাবেন। এগুলো কিন্তু আমার পেইড ক্লাস হিসেবে গণ্য হবে না, এগুলো ফ্রি ক্লাস হিসেবে গণ্য হবে। এখানে আমি মূলত হচ্ছে যেগুলো আলোচনা করি সেগুলো খুব গভীরে যায় না, একেবারে আলোচনা করি হচ্ছে আপনার ভাষা উপর থেকে অল্প অল্প করে। সো আপনারা যদি চান যে ক্লাস করবেন, অনেক বেশি জানবেন, তাহলে আপনারা যুক্ত হতে পারেন এবং আপনার বেসিকটা ডেভেলপ হবে, সবচেয়ে বড় কথা। আর আমার ক্লাসগুলো দেখছেন যে আপনারা আজকে কিন্তু আমি সাম্প্রতিক সুযোগ পাইনি, আজকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, পেইড বেসের ক্লাস ছিল মূলত। সো আমার ক্লাসটি মিস হয়ে যায়, মিস হওয়ার কারণে আপনাদের ক্লাসে হুট করে আসলাম। কিন্তু যারা ক্লাস করবেন তারা হচ্ছে রেগুলার ক্লাস করতে চাইলে আপনারা যুক্ত হতে পারেন। মাত্র 1000 টাকায় আপনারা অনেকগুলো পরীক্ষা পাবেন। দেখেন পরীক্ষা হবে আপনার প্রায় 100টির কাছাকাছি। ঠিক আছে, এই BCS এর আগে প্রায় 100টির কাছাকাছি আপনি পরীক্ষা পাবেন। এখানে আপনি প্রায় 85টি লেকচার, মানে ভিডিও লেকচার পাবেন, লাইভ ক্লাস পাবেন। আর প্রায় 20 থেকে 35টি ক্লাস নিব আমি, ভিডিও ক্লাস, যেগুলো অলরেডি আপলোড দেওয়া হয়েছে। সো আপনারা 1000 টাকার বিনিময়ে এত বেশি সুযোগ পাবেন না, যেখানে আমি 4-5টি বিষয় বুঝাবো। দেখেন বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপর হচ্ছে ভূগোল, প্রযুক্তি, আমাদের যে 3টি বিষয় বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, এই 3টা জায়গায় হচ্ছে আমরা অনেক বেশি মানচিত্র এঁকে থাকি। অর্থাৎ আপনাদের প্রায় প্রত্যেকটি ক্লাসে আপনার মানচিত্র পাবেন, কিন্তু আজকে কেন মানচিত্র নেই, এর অর্থ হচ্ছে আজকে আসলে সুযোগ পাই নেই। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে একটা ক্লাস নিব, একটু ঘোষণা দিয়ে শুরু করে দিলাম। সো আপনারা যারা অনেক বেশি ক্লাস পেতে চান তারা হচ্ছে আমার পেইড বেসে ভর্তি হতে পারেন। আর যারা লিখিত দিবেন তাদের জন্য বলতেছি, আপনারা লিখিত বিষয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চান তাহলে আমার ক্লাসগুলো যুক্ত করতে পারেন। এখানে হচ্ছে মাত্র 1500 টাকায় আমরা বই সহ একটি কোর্স আসছি, আপনারা দেখবেন বিস্তারিত আমাদের এখানে দেওয়া আছে, আপনারা এখানে ভর্তি হতে পারেন। আর যারা কম্বাইন্ড ক্লাস করবেন, কম্বাইন্ড বলতে লিখিত প্রিলি উভয়টা করবেন, যদি এমন কেউ চান যে আমি দীর্ঘস্থায়ীভাবে মানে প্রস্তুতি নিচ্ছি, তাহলে তারা যে কাজটি করতে পারেন, তারা আমার 2টি কোর্স একসাথে করতে পারেন। তার জন্য আমি ফি নিব মাত্র 2000 টাকা, অর্থাৎ প্রিলিমিনারি 1000 টাকা, লিখিত 1000 টাকা, টোটালি 2000 টাকা দিলে আপনি
এখানে আপনার একটি বইও ফ্রি পাবেন, সেটি হচ্ছে আপনার লিখিত বই ফ্রি পাবেন, ঠিক আছে। আর যদি 2300 টাকা দেন তাহলে আপনি 2টা বই ফ্রি পাবেন, অর্থাৎ প্রিলিমিনারি একটা, লিখিত একটা এবং দীর্ঘস্থায়ী কোর্স করার সুযোগ পাবেন এখানে। একবার ভর্তি হলে সেকেন্ড টাইম আপনাকে আর ভর্তি হতে হবে না, মানে পরবর্তী বিসিএসে আপনি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ যারা হচ্ছে অনেক বেশি দিন ধরে ক্লাস মানে প্রস্তুতি নিচ্ছেন যে আমাদের টার্গেট 45, 46 বা পরবর্তী, তাদের জন্য আরও বেশি ভালো ক্লাসগুলো। তো আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আর আপনারা কী বিষয়ে ক্লাস চান রেগুলার, সেগুলো আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আপনার বইটা কেমন হলো এটা একটু জানিয়েন আপনারা। কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইটা যারা নিছেন তারা অবশ্যই বইটা নেবেন। বইয়ে কিন্তু আপনার অন্য বই থেকে ব্যতিক্রম তথ্য, অর্থাৎ বর্তমান যে আধুনিক সময়ের যে 35-এর পর থেকে যে বিসিএসগুলো আমাদের হচ্ছে, এই বিসিএসের জন্য খুবই কার্যকরী একটা বই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, যে বইটা হচ্ছে আপনার 4টি বিষয়ে অন্তর্ভুক্ত, মাত্র 504 পৃষ্ঠা। আগে ছিল 416 পৃষ্ঠা, সেখান থেকে 504 পৃষ্ঠা। আগে এত কম পৃষ্ঠা থেকে আমরা 3টা বিসিএসে বেশি কমন আসছে। সো আপনারা বুঝতে পারছেন এখনকার যেই বইটা এবার আরও বেশি ডেভেলপ, আরও বেশি বেসিক যুক্ত হয়েছে, সুতরাং এবার থেকে আপনারা আরও বেশি কমন পাবেন। আমি এবছর আমাদের টার্গেট হচ্ছে আপনার 55 থেকে 60-এর মধ্যে, অর্থাৎ 55 থেকে 60টা যেন আমরা কমন আসতে পারে, তার জন্য আমরা সেভাবে করে বইটা সাজিয়েছি। তো আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না, রাত অনেক হয়ে গেছে, অলরেডি 12টা বাজে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।